ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমরা লেজার পড়তেছিলাম যে গত ক্লাসে আমরা গ্যাস লেজার দেখতে, একটা হিলিয়াম নিয়ন গ্যাস লেজার, ওইটার ওয়ার্কিং প্রিন্সিপাল দেখছি কিভাবে কাজ করে। তো আজকে ওইটার আউটপুট স্পেকট্রামটা দেখব। তো নরমালি হচ্ছে লেজারের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতেছি একটা মাত্র পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তার আউটপুট থাকবে। যে এই যে যেই জায়গাটাতে লেজিং হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এক্সপেক্ট করতেছি কি যে শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সির আউটপুট পাবো আমরা। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আউটপুট না এসে সে স্পেকট্রামটা একটু ব্রডেন হয়ে যায়। মানে আমাদের এক্সপেক্টেড স্পেকট্রামটা হচ্ছে একদম একটা স্পাইক পাবো আমরা, যেই ফ্রিকোয়েন্সিতে আমরা ডিজাইন করছি ওই ওয়েভলেন্থে একটা মাত্র হাই ইন্টেন্সিটি আউটপুট পাবো। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে একদম স্পাইক বা একদম এরকম হাই ইন্টেন্সিটির একটা মাত্র ফ্রিকোয়েন্সিতে আউটপুট পাওয়া যায় না, বরং আউটপুটটা এরকম একটু ব্রডেন হয়ে যায়। তো এই ব্রডেন্ড মেকানিজমটা কিসের জন্য হয় এইটাই আমরা আজকে দেখবো আর কি। তাহলে the output radiation is not actually at one single well defined wavelength but covers a spectrum of wavelengths with a central peak। মানে যেই ফ্রিকোয়েন্সিতে আমরা ডিজাইন করছি ওই ওয়েভলেন্থে একটা সেন্ট্রাল পিক থাকে, কিন্তু দুই পাশে আউটপুট স্পেকট্রামটা একটু ওয়াইড হয়ে যায়। তো গ্যাস লেজারের ক্ষেত্রে এই ওয়াইডেনিংটা হয় ডপলার ইফেক্টের কারণে, because of the broadening of the emitted spectrum by the Doppler effect। গ্যাস লেজারের ক্ষেত্রে এই ব্রডেনিং মেকানিজমটা হচ্ছে ডপলার ইফেক্টের কারণে হয়। ডপলার ইফেক্টটা কি সেটা আমরা সাউন্ড চ্যাপ্টারে পড়ছি সবাই, যে অবজারভারের সাপেক্ষে যে ভেলোসিটির যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় ওইটাই একই ডপলার ইফেক্ট। সেগুলো যেহেতু সব গ্যাস অ্যাটমস, আর গ্যাস অ্যাটমস আর ইন র্যান্ডম মোশন উইথ এন এভারেজ কাইনেটিক এনার্জি অফ 3/2 কেভিটি। এটা আমরা জানি যেহেতু গ্যাস অ্যাটম সবগুলা, তাদের মোশনের ডিরেকশনটাও র্যান্ডম, যে সব ডিরেকশনে তারা চলাচল করতেছে, ট্রাভেল করতেছে। তো গ্যাস অ্যাটমস ইমিট রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি মিউ নট। আমাদের যে লেজারটা ডিজাইন করছি ওইটা আমরা ডিজাইন করছি কিসের জন্য, যে তার যেই ফ্রিকোয়েন্সিতে লেজিং দিবে ইমিট রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি মিউ নট ফ্রিকোয়েন্সিতে যাতে সেটা লেজিং দেয়। এখন when a gas atom is moving away from an observer, এখন সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে মিউ নট, কিন্তু যখন এটা একজন অবজারভার থেকে অ্যাওয়ে যাবে মানে সরে যাবে, মুভিং অ্যাওয়ে ফ্রম এন অবজারভার, তখন অবজারভারের কাছে তার ফ্রিকোয়েন্সি কিরকম মনে হবে, মিউ ওয়ান ইকুয়ালস টু হবে মিউ নট ইন্টু ওয়ান মাইনাস বি এক্স বাই সি। এটা হবে অবজারভারের রেকর্ডেড ফ্রিকোয়েন্সি। Similarly, when the atom is moving toward the observer, তখন b2 হবে কি মিউ নট ইন্টু ওয়ান প্লাস বি এক্স বাই সি। তো এই দুইটা হচ্ছে একদম এক্স্যাক্টলি মিউ নট থেকে একটু কম বেশি হচ্ছে, যে অবজারভার যেই ফ্রিকোয়েন্সিটা রেকর্ড করতেছে ওইটা একদম মিউ নট থেকে কম বেশি হচ্ছে, যে এখানে vx হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি অফ দ্য অ্যাটম অ্যালং দ্য লেজার টিউব, এটা হচ্ছে vx। তার মানে টোটাল যে স্পেকট্রামটা হবে ওইটা μ2 মাইনাস μ1, এই যে স্পেকট্রাল রেঞ্জটা আছে এই স্পেকট্রাল রেঞ্জ বরাবর আমি একটা ডপলার ব্রডেন্ড লাইন উইডথ পাবো। আমাদের টোটাল স্পেকট্রামটা তখন এরকম μ2 থেকে μ1 পর্যন্ত এরকম একটা ব্রডেন্ড স্পেকট্রাম পাবো, যেটার পিক হবে ল্যামডা নট, মানে যেই ফ্রিকোয়েন্সিতে আমরা ডিজাইন করছি মিউ নট ওইটার করেসপন্ডিং ল্যামডা নটে তার পিক থাকবে। তো এটা হচ্ছে অপটিক্যাল গেইন ভার্সেস ওয়েভলেন্থ ক্যারেক্টারিস্টিক্স। এখন এটা হচ্ছে শুধুমাত্র ইমিশনটা আমরা হিসাবে নিয়ে আসলাম। আবার হচ্ছে কি আমাদের যে লেজিং মিডিয়ামটা আছে মিডিয়ামের দুই পাশে আমরা এরকম মিরর ইউজ করছি, মিরর ইউজ করে মাঝখানে একটা ক্যাভিটি ক্রিয়েট করছি। তো ক্যাভিটি ক্রিয়েট করার ফলে হচ্ছে এই রেঞ্জের মধ্যে, যেই রেঞ্জের মধ্যে আমরা যে ইমিশন পাওয়ার কথা ওই রেঞ্জের সবগুলা ওয়েভলেন্থের জন্য আমরা আউটপুট পাবো না। শুধুমাত্র এই ক্যাভিটির মধ্যে যে মোডগুলো এক্সিস্ট করবে, মানে এই ক্যাভিটির মধ্যে যেই ওয়েভলেন্থ গুলা এক্সিস্ট করতে পারবে ওই ওয়েভলেন্থ গুলাই আমাদের এই স্পেকট্রামের মধ্যে থাকবে।
তাহলে এটা যদি একটা ফ্যাব্রি প্যারট রেজোনেটর হয়, তো এটাতে কি কি মোড এক্সিট করবে, এটা m ল্যামডা 2 ইকুয়ালস টু l, এই ইকুয়েশন যেগুলো যে ওয়েভলেন্থ গুলো স্যাটিসফাই করবে ওই ওয়েভলেন্থ গুলাই আমাদের এই ক্যাভিটিতে এক্সিস্ট করতে পারবে। তখন ওই ওয়েভলেন্থে করেসপন্ডিং জাস্ট এই ওয়েভলেন্থ গুলোর মধ্যে আমরা একটা করে স্পাইক পাবো, আর আলটিমেট এনভেলাপটা হবে আমাদের গসিয়ান শেপের একটা এনভেলাপ পাবো। তো এইটাই হচ্ছে একটা গ্যাস লেজারের স্পেকট্রাম, কি টোটাল আউটপুট স্পেকট্রাম হচ্ছে এইটা। তাহলে আমরা দেখতেছি কি, the lasing medium therefore has an optical gain or a photon gain that has a distribution around lambda not equals to c by mu naught। মানে লেজিং মিডিয়ামটা এই যে ল্যামডা নটের আশেপাশে একটা ডিস্ট্রিবিউশন পাচ্ছি আমরা। the variation of the optical gain with the wavelength is called optical gain line shape। এই যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হয় অপটিক্যাল গেইন লাইন শেপ। যে অপটিক্যাল গেইন ভার্সেস ওয়েভলেন্থ, এই কার্ভটাকে বলা হয় অপটিক্যাল গেইন লাইন শেপ। ফর দ্য ডপলার ব্রোডেনিং দিস লাইন শেপ ইজ এ গসিয়ান ফাংশন। ডপলার ব্রোডেনিং এর জন্য এই লাইন শেপটা একটা গসিয়ান শেপের কার্ভ আকারে পাওয়া যায়। When we consider the Maxwell velocity distribution of the gas atoms, FWHM এটা হচ্ছে কি ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম। মানে যে কোনো গসিয়ান শেপের স্পেকট্রাম থাকলে, যে কোনো গসিয়ান শেপের স্পেকট্রাম থাকলে তার ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমামের হাফ যদি আমরা ইন্টেন্সিটি নিই তাহলে এতটুকু পাবো। তো এই ম্যাক্সিমামের হাফ পয়েন্টে যেই পরিমাণ তার স্পেকট্রামটা উইডথ থাকবে এটাকে বলা হয় FWHM। তো এই FWHM আমরা ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে গ্যাস লেজারের ক্ষেত্রে বের করতে পারবো। তবে ডেল মিউ হাফ ইকুয়ালস টু 2 মিউ নট রুট ওভার 2 কেবি টি লন 2 বাই mc স্কয়ার, যেখানে m হচ্ছে কি গ্যাস এটমের লেজিং এটমের মাস অফ দা লেজিং এটম অর মলিকুল। তাহলে এই যে ফ্যাব্রি প্যারট অপটিক্যাল রেজোনেটর আমরা যেটা পাচ্ছি, এইটার মধ্যে মোড কোনগুলো এক্সিস্ট করবে সেটা আমরা m ল্যামডা 2 ইকুয়ালস টু l, এই ইকুয়েশনটাকে যে মোডগুলা স্যাটিসফাই করবে ওইগুলাই ফ্যাব্রি প্যারট অপটিক্যাল রেজোনেটরের যে এই রেজোনেটরের মধ্যে এক্সিস্ট করতে পারবে। এখানে m হচ্ছে একটা ইন্টিজার যেটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল মোড নাম্বার, আর যেই সকল মোড যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ওইগুলাকে বলা হয় কেভিটি মোড। যে ইচ পসিবল স্ট্যান্ডিং ওয়েভ উইদিন দ্য লেজার কেভিটি স্যাটিসফাইং মোড ইকুয়েশন ইজ কল্ড কেভিটি মোড। এইটা হচ্ছে আমাদের মোড ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যেই স্ট্যান্ডিং ওয়েভ গুলা স্যাটিসফাই করবে ওইগুলাকে আমরা বলবো কেভিটি মোড। এখন আমাদের এই কেভিটি মোড অনুসারে যে এই স্পেকট্রাম গুলাতে, যে এই যে আমরা ওয়াইড এন্ড স্পেকট্রাম পাচ্ছি, এই স্পেকট্রামে একদম এক্স্যাক্টলি একটা স্পাইক পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি এই প্রত্যেকটা স্পাইকের আবার একটা সামান্য একটা উইডথ আছে। এইটা একদম এক্স্যাক্টলি স্পাইক না থেকে এইটার একটা সামান্য ব্রডেন হয়ে গেছে। তো এই ব্রডেনিংটা কেন হচ্ছে? So there is a finite width to the individual intensity spikes within the spectrum। যে ইন্ডিভিজুয়াল স্পাইক গুলাতে আমরা একটা ফাইনাইট উইডথ দেখতে পাচ্ছি। তো এটা কিসের কারণে হচ্ছে? which is primarily due to non idealities of the optical cavity। যে আমরা যে মিরর দিয়ে দুই পাশে যে মিরর দিয়ে ক্যাভিটি ফর্ম করছি এরকম, তো এই ক্যাভিটিটা একদম আইডিয়াল ক্যাভিটি হয় নাই, এটার মধ্যে একটু নন আইডিয়ালিটি আছে। সো এই নন আইডিয়ালিটির কারণে আমরা এই জায়গার মধ্যে একদম এক্স্যাক্টলি স্পাইক না পেয়ে একটা ফাইনাইট উইডথ পাচ্ছি। তো এখানে নন আইডিয়ালিটি বলতে কি বোঝানো হচ্ছে? একটা হচ্ছে কি অ্যাকোস্টিক এন্ড থার্মাল ফ্লাকচুয়েশনস অফ দ্য ক্যাভিটি লেন্থ এল, যে থার্মাল আর অ্যাকোস্টিক ফ্লাকচুয়েশনের কারণে। আরেকটা হচ্ছে নন আইডিয়াল এন্ড মিররস, মানে এই মিররটা আমাদের যে আইডিয়াল কেস হচ্ছে তার রিফ্লেক্টিভিটি হবে 100%, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে 100% রিফ্লেক্টিভিটি পসিবল না। তো এই জন্য রিফ্লেক্টিভিটি যেহেতু লেস দেন 100% থাকে, তো এইটার কারণে আরেকটা নন আইডিয়ালিটি অ্যাড হয়, যার ফলে এখানে আমরা একটা ফাইনাইট উইডথ পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি গ্যাস লেজারের আউটপুট স্পেকট্রামটা। এইখান থেকে কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারো। এখন আমরা লেজারের ইকুয়েশন গুলা ডিরাইভেশন পড়ব।
এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। এখন যে টপিকগুলো পড়ানো হচ্ছে এটা উইলসনের বই থেকে পড়ানো হচ্ছে কি, আগেরগুলো ছিল কাসাপের বই থেকে। এখন যে টপিকগুলো পড়ানো হচ্ছে ওইগুলো উইলসনের বই থেকে। ইমিশন এন্ড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, এটা আমরা সবাই জানি যে কখন একটা ফোটন যদি আসে আমাদের মিডিয়ামে তখন কোন কেসে এটা অ্যাবজর্পশন হবে, কোন কেসে ইমিশন হবে। ইমিশন আবার দুইটা ক্যাটাগরির হইতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন আর একটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন। So the probability that a particular atom will undergo spontaneous emission within a time interval dt is given by a21 dt equals to dt by tau 21. তো এখানে বলছে কি যে একটা পার্টিকুলার অ্যাটম স্পন্টেনিয়াস ইমিশন হবে, এইটার প্রবাবিলিটি হচ্ছে কি a21 dt। এখানে 21 দিয়ে মিন করা হচ্ছে যে এনার্জি লেভেল 2 থেকে 1 এ ট্রানজিশন হচ্ছে, যে এটা হচ্ছে এনার্জি লেভেল 2, এটা হচ্ছে 1। সো a21 এটা দিয়ে মিন করতেছে কি যে এই যে এনার্জি লেভেল 2 থেকে ট্রানজিশনটা 1 এ হচ্ছে। তো 2 থেকে 1 এ যদি ট্রানজিশন হয় এটা হবে একটা ইমিশন। তো এই জন্য এটাই বলা হচ্ছে যে এটা স্পন্টেনিয়াসলি ইমিট হবে, যে স্পন্টেনিয়াস ইমিশন হবে, ওইটার প্রবাবিলিটি হচ্ছে কত a21 dt ইকুয়ালস টু dt বাই tau 21। এখানে a21 কে বলা হয় স্পন্টেনিয়াস ট্রান্সমিশন রেট, আর tau 21 হচ্ছে তার লাইফ টাইম। এখানে যে অ্যাটমটা আছে তার স্পন্টেনিয়াস লাইফ টাইম মানে হচ্ছে এই টাইমের পরে এই জায়গার যে অ্যাটমটা আছে সে থার্মালাইজ হয়ে নিচে চলে আসে। তো এই জন্য এটাকে বলা হয় লাইফ টাইম। তো লাইফ টাইম যত বেশি হবে এই স্পন্টেনিয়াস ইমিশনের রেট তত কম হবে, কারণ তত বেশি টাইম পরে সে নিচে চলে আসবে। আর লাইফ টাইম যত কম হবে তার স্পন্টেনিয়াস ইমিশন রেট তত বেশি হবে। এই জন্য লাইফ টাইমের সাথে এই যে স্পন্টেনিয়াস ট্রানজিশন রেট a21 এটা ইনভার্সলি রিলেটেড। a21 হচ্ছে 1 বাই tau 21। আচ্ছা, এটা তো আমরা জানি যে ডিস্ট্রিবিউশন অফ এনার্জিজ অর ফ্রিকোয়েন্সিজ ইন এ গিভেন ট্রানজিশন ইজ ডেসক্রাইবড বাই লাইন শেপ ফাংশন g mu। তো এখন আইনস্টাইন রিলেশনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে দেখো যখন দুইটা এনার্জি লেভেল, যেমন এইটাকে আমরা বলতেছি সাপোজ এনার্জি লেভেল 2, এগুলাকে বলতেছি এনার্জি লেভেল 1। তো যখন দুইটা এনার্জি লেভেল আমরা কনসিডার করব তখন এই দুইটার মধ্যে কত রকমের ট্রানজিশন হইতে পারে। প্রথমে হচ্ছে আমরা যে আপওয়ার্ড ট্রানজিশন খেয়াল করি, তাহলে এই দুইটা এনার্জি লেভেলের মধ্যে আপওয়ার্ড ট্রানজিশন শুধুমাত্র একটা ওয়েতেই হইতে পারে। সেটা হচ্ছে এখানে যেটা দেখানো হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো লাইট আসে তখন ওই লাইটটাকে এই অ্যাটমটা অ্যাবজর্ব করে উপরে চলে আসবে। তো আপওয়ার্ড ট্রানজিশন একটা মাত্র ওয়েতে হচ্ছে, এটাকে আমরা বলতেছি আপওয়ার্ড ট্রানজিশন রেট n1 raw mu b12। আচ্ছা, এগুলা কি এটা বলতেছি একটু পরে। তাহলে এটা পাচ্ছি আপওয়ার্ড ট্রানজিশন রেট। আর ডাউনওয়ার্ড ট্রানজিশন রেট এটা কিন্তু দুইটা ওয়েতে হইতে পারে। এই যে ডাউনওয়ার্ড ট্রানজিশন রেট একটা হইতে পারে বাইরে থেকে কোনো এনার্জি আসে নাই, স্পন্টেনিয়াসলি সেটা ডিকে করতেছে, তো এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে কি বাইরে থেকে একটা ফোটন আসলে ওইটার দ্বারা স্টিমুলেটেড হয়ে সে ডাউনওয়ার্ড ট্রানজিশন হচ্ছে। সো ডাউনওয়ার্ড ট্রানজিশনের জন্য আমাদের দুইটা কেস পসিবল। একটাকে আমরা বলতেছি n2 raw mu b21 প্লাস n2 a21। এখন a21 b21 b12 এই জিনিসগুলা কি, যে raw mu equals to n mu h mu। raw mu কে বলা হয় ফোটন এনার্জি ডেনসিটি। দেখো n mu হচ্ছে এই জায়গায় যে n mu যেটা n mu হচ্ছে নাম্বার অফ ফোটনস, n mu হচ্ছে নাম্বার অফ ফোটনস পার ইউনিট ভলিউম, মানে ফোটন ডেনসিটিটা মিন করে। তাহলে n mu হচ্ছে আমাদের ফোটন ডেনসিটি, নাম্বার অফ ফোটনস পার ইউনিট ভলিউম হ্যাভিং ফ্রিকোয়েন্সি মিউ। মিউ ফ্রিকোয়েন্সিতে পার ইউনিট ভলিউমে কতগুলা ফোটন আছে এটা হচ্ছে n mu। এখন একটা ফোটনের এনার্জি জানি আমরা h mu, তাহলে n mu ফোটনের এনার্জি হবে কি n mu ইনটু h mu। এই জন্য র মিউটাকে বলা হয় ফোটন এনার্জি ডেনসিটি, n mu ইনটু h mu, যে পার ইউনিট ভলিউমে ফোটনের এনার্জি ডেনসিটিটা। এই জন্য র মিউটাকে বলা হয় এনার্জি ডেনসিটি এট ফ্রিকোয়েন্সি মিউ অফ ফোটন।
তাহলে এই জায়গা থেকে র মিউটা আমরা বুঝলাম যে ফটোনের এনার্জি ডেনসিটি, আর n1 n2 এগুলা হচ্ছে এক নাম্বার এনার্জি স্টেটে, যেমন n1 হচ্ছে এক নাম্বার এনার্জি স্টেটে ক্যারিয়ার ডেনসিটি, n2 হচ্ছে কি দুই নাম্বার এনার্জি স্টেটে ক্যারিয়ার ডেনসিটি। আর a21 হচ্ছে কি আইনস্টাইন কনস্ট্যান্ট ফর স্পন্টেনিয়াস ইমিশন, যে আমরা আগে যেটা পড়ে আসছি এইটা a21, এটা কি ছিল স্পন্টেনিয়াস ইমিশনের জন্য, তো এটাকে বলা হয় আইনস্টাইন কনস্ট্যান্ট ফর স্পন্টেনিয়াস ইমিশন। আর b21 হচ্ছে কি আইনস্টাইন কনস্ট্যান্ট ফর স্টিমুলেটেড ইমিশন। আর b12 হচ্ছে আইনস্টাইন কনস্ট্যান্ট ফর স্টিমুলেটেড অ্যাবজর্পশন। এখন দেখো b12 এটা কি মিন করতেছে, এনার্জি স্টেট 1 থেকে 2 তে যাচ্ছি, এইটাই মিন করতেছে b12। এখন অ্যাবজর্পশন একটা মাত্র কেসে হইতে পারে, সেটা হচ্ছে সব সময় কি স্টিমুলেটেড হবে, যে বাইরে থেকে একটা ফোটন লাগবে সব সময়। এই জন্য আপওয়ার্ড ট্রানজিশনে আমরা শুধুমাত্র বি কনস্ট্যান্টটা নিছি, b12, বি হচ্ছে স্টিমুলেটেড এর কনস্ট্যান্ট 1 থেকে 2 এ যাইতে। আর b21 যে ডাউনওয়ার্ড ট্রানজিশনে আমাদের স্টিমুলেটেডও সম্ভব স্পন্টেনিয়াসও সম্ভব। সো b21 যখন এটা স্টিমুলেটেড হবে তখন আমাদের ফোটন এনার্জি ডেনসিটিটা কাজে লাগবে, কিন্তু যখন আমরা স্পন্টেনিয়াসটা হিসাব করব a21 তখন কিন্তু র মিউ এই টার্মটা আমাদের হিসাবে আসতেছে না, কারণ এটার কোনো ইফেক্ট নাই, এটা স্পন্টেনিয়াসলি হচ্ছে। তো এই যে এই ক্ষেত্রে আমরা তাহলে দুইটা ট্রানজিশন রেট পাচ্ছি, একটা হচ্ছে আপওয়ার্ড ট্রানজিশন রেট আর ডাউনওয়ার্ড ট্রানজিশন রেট পাচ্ছি দুইটা, একটা স্পন্টেনিয়াস এর জন্য একটা এই স্টিমুলেটেড এর জন্য। তাহলে এই দুইটা ট্রানজিশন রেট পাইলাম আমরা। এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে, আপওয়ার্ড ট্রানজিশন আর ডাউনওয়ার্ড ট্রানজিশন দুইটা রেট সমান হবে। যে ইন ইকুইলিব্রিয়াম আমরা লিখতে পারবো তাহলে n1 র মিউ b12 ইকুয়ালস টু n2 র মিউ b21 প্লাস a21 n2। তো এই জায়গা থেকে যদি আমরা র মিউ বের করি তাহলে র মিউ সমান পাবো n2 a21 ডিভাইডেড বাই n1 b12 মাইনাস n2 b21। তো এই জায়গাতে সবগুলোকে যদি আমরা n2 b21 দিয়ে ডিভাইড করি তাহলে র মিউটা পাবো ফাইনালি এইটা, যে র মিউ ইকুয়ালস টু a21 ডিভাইডেড বাই b21 ডিভাইডেড বাই b12 বাই b21 ইনটু n1 বাই n2 মাইনাস 1। র মিউটা হচ্ছে কি আমাদের ফোটন এনার্জি ডেনসিটি। এখন যে বলটজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে আমরা জানি যে এনার্জি স্টেট গুলা যে থাকে একটা পার্টিকুলার এনার্জিতে কত নাম্বার অফ অ্যাটমস থাকবে, ওইটা আমরা বলটজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে বের করতে পারি। তো এইটা হচ্ছে n j equals to g j n not exp of minus ej by kt divided by summation of gi exp of minus ei by kt। যেই জায়গার মধ্যে n j হচ্ছে কি পপুলেশন ডেনসিটি অফ এনার্জি লেভেল ej, যে যেই পার্টিকুলার এনার্জি আমি কনসিডার করতেছি ওই এনার্জিতে পপুলেশন ডেনসিটি যদি আমরা বের করতে চাই ক্যারিয়ার ডেনসিটি, তো এটা হচ্ছে এন জে। আর এন নট হচ্ছে কি টোটাল পপুলেশন ডেনসিটি। আর ডি জে কে বলা হয় ডিজেনারেসি অফ দ্য জেথ লেভেল, যেই লেভেলের আমরা ক্যারিয়ার ডেনসিটিটা ক্যালকুলেশন করতেছি ওই লেভেলের ডিজেনারেটিভ ফ্যাক্টরটা হচ্ছে ডিজেনারেসি ফ্যাক্টর হচ্ছে জি জে। তো এই জায়গা থেকে এখন যদি আমরা এক নাম্বার এবং দুই নাম্বার এনার্জি স্টেটের জন্য n1 n2 এই দুইটা বের করি তাহলে n1 বাই n2 এটা সমান আমরা কি পাবো এই ইকুয়েশন থেকে, যে এই টার্মটা দুইটার ক্ষেত্রেই সমান থাকবে যেহেতু সবগুলার সামেশন। সো এটা ক্যান্সেল হয়ে যাবে যদি আমরা n1 বাই n2 করি, তাহলে উপরে পাবো কি g1 বাই g2, n0 ও সমান সো n0 কাটা যাবে, তাহলে n1 বাই n2 সমান আমরা পাবো g1 বাই g2 exp of e2 মাইনাস e1 বাই kt। এখন এই জায়গা থেকে আমরা e2 মাইনাস e1 এটা হচ্ছে কি এই দুইটা এনার্জি স্টেটের এনার্জি ডিফারেন্সটা মিন করতেছে। তো এটা হচ্ছে কত h মিউ, আমরা যদি এটা ধরি তাহলে এই দুইটা এনার্জি ডিফারেন্স হচ্ছে h মিউ। তাহলে এই e2 মাইনাস e1 এটা থেকে আমরা লিখতে পারি কি h মিউ। তাহলে n1 বাই n2 এটা সমান পাচ্ছি g1 বাই g2 exp of h মিউ বাই kt। তো এখন এই n1 বাই n2 এই ইকুয়েশনে এই জায়গায় যদি g1 বাই g2 exp of h মিউ বাই kt এটা বসাই তাহলে আমরা র মিউ সমান পাবো a21 divided by b21 into g1 by g2 b12 by b21 exp of h mu by kt minus 1। সো এইটা হচ্ছে আমরা র মিউ এর ইকুয়েশনটা পাচ্ছি।
এখন যে এই ফোটন আমাদের সিস্টেমটা যেহেতু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ফোটন এনার্জি ডেনসিটি যেটা, এটা ব্ল্যাক বডি রেডিয়েশনের মতো হবে। তো ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ইকুয়েশনটা আছে ডেনসিটির, ওইটার সাথে যদি আমরা আমাদের ইকুয়েশনটা কম্পেয়ার করি, এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের ইকুয়েশন, যে র মিউ ইকুয়ালস টু 8 পাই h মিউ কিউব n কিউব বাই c কিউব ইনটু 1 বাই exp অফ h মিউ বাই kt মাইনাস 1। এখন এই ইকুয়েশনের সাথে আমরা যদি এই ইকুয়েশনটা কম্পেয়ার করি দুইটা রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লিখতে পারবো, যে এখানে n হচ্ছে কি রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তাহলে এই জায়গা থেকে দেখো এই টার্মটা 8 পাই h মিউ কিউব n কিউব বাই c কিউব, এই টার্ম সমান আমরা লিখতে পারবো a21 বাই b21। যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা a21 বাই b21 এটা সমান পাচ্ছি 8 পাই h মিউ কিউব n কিউব বাই c কিউব, এটা পাচ্ছি a21 ডিভাইডেড বাই b21। আর এই পোরশনটা যদি কম্পেয়ার করি তাহলে এই পোরশনটা থাকতেছে কি 1 বাই এই টার্মটুকু মাইনাস 1। তো এই জায়গা থেকে 1 বাই একটা টার্ম মাইনাস 1, তাহলে এইটা ইকুয়াল টু হবে আমাদের এইটা, যে এই জায়গায় exp অফ h মিউ বাই kt, এইটা হচ্ছে দুইটাতেই কমন, তাহলে এই টার্মটা যদি বাদ দেই তাহলে এই টার্মটুকু ইকুয়ালস টু 1 হবে, যে g1 বাই g2 ইনটু b12 বাই b21 ইকুয়ালস টু, তখন আমরা এই জায়গায় 1 লিখতে পারবো। তো এই জায়গা থেকে লিখতে পারবো কি g1 ইনটু b21 ইকুয়ালস টু, সরি g1 b12 ইকুয়ালস টু g2 b21। তাহলে এই জায়গা থেকে রিলেশনটা পাচ্ছি এইটা, যে g1 b12 ইকুয়ালস টু g2 b21। সো এই যে দুইটা রিলেশন পাচ্ছি, এই দুইটাকে বলা হয় আইনস্টাইন রিলেশন। তাহলে আইনস্টাইন রিলেশন দুইটা পাইলাম আমরা, g1 b12 ইকুয়ালস টু g2 b21, আরেকটা হচ্ছে a21 ডিভাইডেড বাই b21 ইকুয়ালস টু 8 পাই h মিউ কিউব n কিউব বাই c কিউব। এই জায়গা থেকে যদি আমরা এখন স্পন্টেনিয়াস ইমিশন যেহেতু দুইটা আছে, স্পন্টেনিয়াস ইমিশন আর স্টিমুলেটেড ইমিশন দুইটার রেশিও যদি বের করি তাহলে আর সমান আমরা পাবো আর স্পন্টেনিয়াস ডিভাইডেড বাই আর স্টিমুলেটেড। স্পন্টেনিয়াস ইমিশন রেট হচ্ছে কি n2a21, a21 হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশনের কনস্ট্যান্ট, আর স্টিমুলেটেড ইমিশন হচ্ছে n2 র মিউ b21, b21 হচ্ছে কি স্টিমুলেটেড ইমিশনের কনস্ট্যান্ট, আর র মিউটা আসতেছে স্টিমুলেশনের কারণে। তাহলে এই জায়গা থেকে দুইটা n2 কাটা যাবে, এখানে পাবো আমরা a21 ডিভাইডেড বাই র মিউ b21। তো এই জায়গা থেকে যদি র মিউ এর ভ্যালুটা বসাই তখন আমরা r সমান ফাইনালি পাবো exp অফ h মিউ বাই kt মাইনাস 1। আমরা a21 বাই b21 এই জায়গায় যদি এই টার্মটা ইউজ করি আর র মিউ এর জায়গায় যদি এই ইকুয়েশনটা ইউজ করি, তখন আমরা r সমান লিখতে পারবো exp অফ h মিউ বাই kt মাইনাস 1। এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন আর স্টিমুলেটেড ইমিশনের রেশিও। এখন টু প্রডিউস লেজার অ্যাকশন পাওয়ার জন্য আমাদের হচ্ছে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট করতে হবে। আমরা জানি এখন পপুলেশন ইনভার্সন মানে হচ্ছে কি এনার্জি লেভেল 2 তে এনার্জি লেভেল 1 এ এটা যদি n1 হয়, এটা যদি ডেনসিটি n2 হয়, তাহলে আমাদের হচ্ছে আমরা আগে বলছিলাম কি n2 গ্রেটার দেন n1, এই কেসটা আমাদের স্যাটিসফাই করতে হবে যে n2 গ্রেটার দেন n1। এটা হচ্ছে আমরা হচ্ছে আইডিয়াল কেস ধরছিলাম, যে ডিজেনারেসি ফ্যাক্টর যে দুইটা ছিল g1 g2 দুইটার ক্ষেত্রে এটাকে আমরা 1 ধরছিলাম আইডিয়ালি, যার ফলে আমরা বলছিলাম যে n2 গ্রেটার দেন n1 হইতে হবে। কিন্তু ডিজেনারেসি ফ্যাক্টর যদি একটা পার্টিকুলার থাকে তখন আমাদের পপুলেশন ইনভার্সনের কন্ডিশনটা হবে যে n2 গ্রেটার দেন g2 by g1 into n1. So to produce laser action we must create a condition n2 greater than g2 by g1 into n1 even though e2 greater than e1. So এই কন্ডিশনটাকে আমাদের ফুলফিল করতে হবে লেজার অ্যাকশন পাওয়ার জন্য। এখন যদি আমরা অ্যাবজর্পশন অফ রেডিয়েশন দেখি, এটা অলরেডি পড়ানো হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে, যে যদি একটা মিডিয়ামের মধ্যে এই পাশ থেকে IX ইন্টেন্সিটির একটা কলিমেটেড বিম আসে, তো এটা যখন মিডিয়াম দিয়ে প্রপাগেট করার পরে তার যে ইন্টেন্সিটিটা থাকবে I ইন্টু x প্লাস ডেল এক্স, এই ইন্টেন্সিটিটা এটার চেয়ে কমে যাবে।
তো কমে যাবে কেন? কারণ এই জায়গার মধ্যে মিডিয়াম দিয়ে তার একটা অ্যাবজর্পশন হবে। তো মিডিয়ামের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যদি আলফা হয়, তাহলে আমরা এই জায়গায় ডেল আই এক্স, যে এই দুইটা আই এক্স আর আই এক্স প্লাস ডেল এক্স, এই দুইটার মধ্যে ইন্টেন্সিটি কতটুকু কমছে, যে এটা সময় আমরা লিখতে পারবো ডেল আই এক্স সমান ফাইনাল ইন্টেন্সিটি মাইনাস ইনিশিয়াল ইন্টেন্সিটি। এইটা হবে তাহলে ডেল আই এক্স, যে আই এক্স প্লাস ডেল এক্স মাইনাস আই এক্স। তো এই ডেল আই এক্স টা হচ্ছে কিসের প্রপোর্শনাল? এই ডেল আই এক্স, যে কতটুকু ইন্টেন্সিটিটা চেঞ্জ হবে, এইটা হচ্ছে এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের প্রপোর্শনাল। তো অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দিয়ে আমরা যখন আই এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে এইটার প্রপোর্শনাল হবে। তাহলে ডেল আই এক্স সমান আমরা লিখতে পারবো মাইনাস আলফা আই অফ এক্স ডেল এক্স, যেখানে আই এক্স হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি আর ডেল এক্স হচ্ছে যে পাথ ডিসটেন্স, আলফা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। আর নেগেটিভ সাইন দিয়ে বোঝানো হচ্ছে কি, যে ট্রাভেল করার সাথে সাথে তার ইন্টেন্সিটিটা কমতে থাকবে, এই জন্য নেগেটিভ সাইনটা আসছে। এখন যদি এইটা থেকে আমরা ডিফারেন্সিয়াল টার্মটা নেই, যে ডেল আই এক্স বাই ডেল এক্স, এটাকে আমরা লিখতে পারবো কি ডি আই এক্স বাই ডি এক্স সমান মাইনাস আলফা আই এক্স। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা আই সমান পাবো আই নট ইএক্সপি অফ মাইনাস আলফা এক্স, যেখানে আই নট হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন। সো এই ইকুয়েশনটা আমরা অলরেডি পড়ে আসছি, যে ডিসটেন্স ট্রাভেল করার সাথে সাথে তার অ্যাবজর্পশনের পরে কি পরিমাণ ইন্টেন্সিটি থাকবে, ওইটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট ইএক্সপি অফ মাইনাস আলফা এক্স, যেখানে আই নট হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন, আলফা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। এখন এই অ্যাবজর্পশনের ফলে কি হচ্ছে, এই বিমের মধ্যে ইনসিডেন্ট বিমে যতগুলা ফোটন আছে তার মধ্যে কিছু ফোটন এই জায়গায় লস হচ্ছে অ্যাবজর্পশনের ফলে। তাহলে এখান থেকে যদি আমরা নেট রেট অফ লস অফ ফোটন বের করতে চাই, যে ফোটন লসের নেট রেটটা কত, যে মাইনাস ডিডিটি অফ এন মিউ। এন মিউ হচ্ছে আমাদের নাম্বার অফ ফোটনস হ্যাভিং ফ্রিকোয়েন্সি মিউ, মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি লস অফ ফোটন। তাহলে নেট রেট অফ লস অফ ফোটন মাইনাস ডিডিটি অফ এন মিউ as it travels through a volume element of thickness del x and unit cross sectional area, যে এই জায়গায় একটা ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডেল এক্স পরিমাণ ট্রাভেল করলে কতটুকু ফোটন লস হবে, এটা সময় আমরা তাহলে লিখতে পারবো কি n1 raw mu b12 minus n2 raw mu b21। সো এই জিনিসটা কিভাবে আসলো দেখো, যে ফোটন লস হচ্ছে মানে কি, যদি দুইটা এনার্জি লেভেল থাকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাহলে বাইরে থেকে যখন ফোটন আসলো তখন হচ্ছে এই ফোটনের দ্বারা দুই রকমের ট্রানজিশন পসিবল, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে ইমিশন। তো আমরা এই জায়গায় নেট লস অফ ফোটন বের করতেছি, তার মানে অ্যাবজর্পশনটা হচ্ছে কনসার্ন। সো অ্যাবজর্পশন হচ্ছে কি b12 রিলেটেড, সো n1 raw mu b12 minus n2 raw mu b21। আবার এই জায়গার মধ্যে কিছু স্টিমুলেটেড ইমিশন হবে, তাহলে দুইটার যে নেট অ্যাবজর্পশনটা পাবো ওইটাই হবে আমাদের নেট লস অফ ফোটন। তাহলে এটার সময় আমরা লিখতে পারতেছি নেট রেট অফ লস অফ ফোটন হচ্ছে মাইনাস ডিডিটি অফ n mu ইকুয়ালস টু n1 raw mu b12 minus n2 raw mu b21। আবার আমরা জানি g1 b12 আইনস্টাইন রিলেশন প্রথমটা থেকে আমরা জানি যে g1 b12 ইকুয়ালস টু g2 b21। তো এই জায়গায় b12 কে যদি আমরা b21 দিয়ে রিপ্লেস করি, তাহলে লিখতে পারবো কি যে মাইনাস ডিডিটি অফ n মিউ, এইটা সমান হচ্ছে g2 বাই g1 ইনটু n1 মাইনাস n2 ইনটু raw mu b21। এখন ইরেডিয়েন্স হচ্ছে কি এনার্জি ক্রসিং পার ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে I ইকুয়ালস টু I দিয়ে ইরেডিয়েন্স মিন করা হচ্ছে I ইকুয়ালস টু র সি ডিভাইডেড বাই n। তো এখন ফর ফোটনস অফ ফ্রিকোয়েন্সি মিউ, আমরা তাহলে ইরেডিয়েন্স I মিউ এটা সমান লিখতে পারবো র মিউ ইনটু সি বাই n। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, n হচ্ছে রিফ্রাক্টিভ ইনডেক্স স্মল n। তাহলে র মিউ এটা হচ্ছে কি ফোটন এনার্জি ডেনসিটি, এটা সমান আমরা জানি n মিউ h মিউ।
তাহলে এই জায়গা থেকে পাইলাম n মিউ h মিউ ইনটু c বাই n। তাহলে এখন এই ইকুয়েশন থেকে যদি আমরা n মিউ বের করি তাহলে n মিউ সমান লিখতে পারবো কি i মিউ ইনটু n ডিভাইডেড বাই h মিউ ইনটু c। তাহলে চেঞ্জ ইন ফোটন ডেনসিটি বিটুইন x এন্ড x প্লাস ডেল x। তাহলে এইটাতে ফোটন ডেনসিটির চেঞ্জটা কি হচ্ছে, n মিউ হচ্ছে কি আমাদের ফোটন ডেনসিটি। তাহলে x থেকে x প্লাস ডেল x এই ডিসটেন্স ট্রাভেল করার ক্ষেত্রে তার ফোটন ডেনসিটির চেঞ্জ কি পরিমাণ হচ্ছে এটা আমরা এই ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বের করতে পারবো। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারবো কি মাইনাস ডি এন মিউ এক্স ইকুয়ালস টু আই মিউ এক্স মাইনাস আই মিউ এক্স প্লাস ডেল এক্স ইন্টু এন বাই এইচ মিউ টু ওয়ান ইন্টু সি। এখানে মাইনাস আসতেছে কিসের কারণে, যেহেতু ফোটন ডেন্সিটিটা কমতেছে এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স এ ট্রাভেল করার জন্য, তো এই জায়গায় মাইনাস আসতেছে। আর এই ইকুয়েশনটা ঠিক আছে, এন বাই এইচ মিউ সি এই পার্টটুকু ঠিক আছে, যে এরকম আছে এরকম লিখলাম আমরা। আর আই মিউ এর জায়গায় এখন কি হবে, যে এক্স ডিস্টেন্সে থাকতে তার যে ইরেডিয়েন্স ছিল আর এক্স প্লাস ডেল এক্স এ যাওয়ার পরে তার যে ইরেডিয়েন্স আছে দুইটার ডিফারেন্স। তাহলে এটাকে আমরা লিখলাম আই মিউ এক্স মাইনাস আই মিউ এক্স প্লাস ডেল এক্স। এখন ডেল এক্স যদি অনেক ছোট হয় তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখতে পারবো, এইটুকুকে ডিফারেন্সিয়াল ফরম্যাটে আমরা লিখতে পারবো। তাহলে মাইনাস ডি এন মিউ এক্স এটা সমান আমরা তখন লিখতে পারবো মাইনাস ডিডি এক্স অফ আই মিউ এক্স ডেল এক্স। মানে এই টার্মটুকুর জায়গায়, যে এই টার্মটুকুর জায়গায় আমরা এইটুকু লিখলাম মাইনাস ডিডি এক্স অফ আই মিউ এক্স ডেল এক্স। এখন ডিটি সমান আমরা কি জানি, ডেল এক্স বাই সি বাই এন। এটা কিভাবে আসতেছে, এটা হচ্ছে আমরা যে ইকুয়েশন শিখছিলাম s ইকুয়ালস টু ভিটি, এটা আমরা সবাই জানি। s হচ্ছে কি ডিস্টেন্স, v হচ্ছে ভেলোসিটি, t হচ্ছে টাইম। এই জায়গা থেকে যদি আমরা t বের করি তাহলে t সমান কি পাবো, s বাই v। এখন আমাদের এই ক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে কত, ডেল x। তো এই জায়গায় আমাদের s হচ্ছে ডেল x আর v হচ্ছে কি মিডিয়ামের মধ্য দিয়ে ভেলোসিটি। তো মিডিয়ামের মধ্যে ভেলোসিটি হচ্ছে কি আমরা জানি c বাই n। c হচ্ছে লাইটের ভেলোসিটি আর n হচ্ছে মিডিয়ামের রিফ্রাক্টিভ ইনডেক্স, ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। তাহলে মিডিয়ামের মধ্যে ভেলোসিটি হচ্ছে কি c বাই n। তো ডেল x বাই c বাই n এইটা সমান হচ্ছে আমাদের ডেল t। তো এই জন্য এখন আমরা যদি এইটার ডেল t মানে dt যদি বের করি তাহলে এই জায়গার মধ্যে ডেল x ডিভাইডেড বাই c বাই n, এই n টাকে যদি নিচে নিয়ে আসি তাহলে এই পোরশনে ডেল x n c এই পোরশনে আমরা লিখতে পারবো dt। এই dt টাকে যদি এই পাশে নিয়ে আসি তখন আমরা পাবো কি, যে ডিডি মিউ ডি এন মিউ এক্স বাই ডিটি, এই জায়গায় দুই পাশে মাইনাস কাটা গেল আর এখানে পাইলাম কি ডি এন মিউ এক্স ডিভাইডেড বাই ডিটি, এটা সমান থাকবে ডি আই মিউ এক্স বাই ডিএক্স ইন্টু ওয়ান বাই এইচ মিউ টু ওয়ান। এখন এই পোর্শনটুকু ddx অফ i মিউ x এটা সমান আমরা জানি কি মাইনাস আলফা i মিউ x, যেখানে আলফা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট ইনটু 1 বাই h মিউ টু 1। আবার i মিউ এইটা সমান হচ্ছে কি র মিউ ইনটু c বাই n। এই জায়গার মধ্যে যে i হচ্ছে কি i মিউ হচ্ছে র মিউ ইনটু c বাই n। তাহলে এই ইকুয়েশনটা যদি ইউজ করি i মিউ ইকুয়ালস টু র মিউ c বাই n, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ddt of n mu x equals to minus alpha rho mu c by n into 1 by h mu 21। এখন এই জায়গায় ddt of n mu x ইকুয়েশন 12 আর এই জায়গায় আরেকটা ddt of n mu x ইকুয়েশন 11। এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করে রাইট হ্যান্ড সাইডটাকে কম্পেয়ার করি তাহলে লিখতে পারবো কি, যে আলফা রো মিউ c বাই n ইনটু h মিউ 1 বাই h মিউ 21 ইকুয়ালস টু g2 by g1 into n1 minus n2 raw mu b21। তাহলে দুইটাকে কম্পেয়ার করে আমরা এই জিনিসটা লিখতে পারবো। এখন এই জায়গা থেকে আমরা যদি আলফা এর ভ্যালু বের করি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, তাহলে আলফা সমান হচ্ছে কি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট আলফা ইকুয়ালস টু আমরা পাচ্ছি g2 by g1 into n1 minus n2 b21 h mu 21 n by c। তো এই জায়গার মধ্যে আমরা
অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা পাচ্ছি। এইখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসিডারেশন আমাদের এই জায়গার মধ্যে এই ইকুয়েশন থেকে, এটা হচ্ছে এই পোর্শনটুকু, যে আমাদের লেজিং কন্ডিশনটা কিভাবে আসতেছে এইটাই এই জায়গা থেকে এক্সপ্লেইন করা হয়। তাহলে এখন দেখো যে নরমালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুইটা এনার্জি স্টেট আছে 1 2। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের লোয়ার এনার্জি স্টেটে কি ডেনসিটি বেশি, তো n1 গ্রেটার দেন n2। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে n1 হচ্ছে গ্রেটার দেন n2, সো n1 যেহেতু n2 এর চেয়ে বড়, তো এই টার্মটা কি হবে, পজিটিভ হবে। সো আলফা হবে পজিটিভ। আলফা পজিটিভ মিন্স তার অ্যাবজর্পশন হচ্ছে, আলফা পজিটিভ মানে হচ্ছে কি, আলফা পজিটিভ মানে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা পজিটিভ, সো এটা একটা অ্যাবজর্পটিভ মিডিয়াম হিসেবে কাজ করবে, বাইরে থেকে ফোটন আসলে ওইটা অ্যাবজর্ব হওয়ার চান্স বেশি। তাহলে n1 গ্রেটার দেন n2 হইলে অ্যাবজর্পশন হচ্ছে। কিন্তু যখনই আমরা ওই যে লেজিং কন্ডিশন যেটা বলছিলাম n2 গ্রেটার দেন g2/g1 ইনটু n1, এইটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, ইফ উই ক্যান ক্রিয়েট n2 গ্রেটার দেন g2/g1 ইনটু n1, তখন এটা কি হবে, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটা নেগেটিভ হয়ে যাবে, আলফা হয়ে যাবে নেগেটিভ। তো এখন আলফা এর কারণে ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে কিভাবে, এই জায়গায় খেয়াল করো যে ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে এক্স ডিসটেন্স বরাবর ট্রাভেল করার সাথে সাথে ইএক্সপি অফ মাইনাস আলফা এক্স। তো এই জায়গার মধ্যে আলফা যদি পজিটিভ হয়, আলফা যদি পজিটিভ হয় তাহলে ইন্টেন্সিটিটা কি আস্তে আস্তে কমতে থাকবে, এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে কমতে থাকবে, যে ইনিশিয়ালি যেটা ছিল তার চেয়ে আস্তে আস্তে এক্স ট্রাভেল করার সাথে সাথে ইন্টেন্সিটিটা কমতে থাকবে। কিন্তু আলফা যদি আমরা নেগেটিভ অ্যাচিভ করতে পারি, আলফা নেগেটিভ মানে কি, এই টোটাল টার্মটা পজিটিভ হবে, তার মানে এটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি দেখতেছি, যে আলফা যখন আমরা নেগেটিভ পাচ্ছি, যে n2 গ্রেটার দেন g2/g1 ইনটু n1, তখন আমাদের exp অফ মাইনাস আলফা এক্স এই টার্মটা পজিটিভ হয়ে যাচ্ছে, মানে সিস্টেমে তখন আর লস হচ্ছে না, বরং সিস্টেমটা আমাদের ইন্টেন্সিটিটা গেইন দিচ্ছে। মানে সিস্টেমে ইন্টেন্সিটি লস হওয়ার কথা ছিল, কিন্তু n2 গ্রেটার দেন g2/g1 ইনটু n1 এইটা অ্যাচিভ করার ফলে আমরা দেখতেছি সিস্টেম থেকে আমরা গেইন পাচ্ছি, তার ইন্টেন্সিটিটা বরং বেড়ে যাচ্ছে। Thus the irradiance of the beam grows as it propagates through the medium. তো মিডিয়াম দিয়ে প্রপাগেট করার কারণে ইরেডিয়েন্সটা বেড়ে যাচ্ছে, তো এইটাকেই বলা হচ্ছে মিডিয়ামে গেইন। তো এইখানে আমরা মাইনাস আলফা, যে আলফা নেগেটিভ থাকলে যখন গেইন পাবো, এটাকে যদি আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি মিডিয়ামের গেইন, তাহলে আমরা i ইকুয়ালস টু লিখতে পারবো i নট exp অফ kx, যেখানে কে কে বলা হয় স্মল সিগন্যাল গেইন কোএফিসিয়েন্ট। তো কে হচ্ছে আমাদের স্মল সিগন্যাল গেইন কোএফিসিয়েন্ট। তাহলে গেইনের ইকুয়েশনটা পাচ্ছি k ইকুয়ালস টু n2 মাইনাস g2/g1 ইনটু n1। দেখো এই জায়গায় ছিল g2/g1 ইনটু n1 মাইনাস n2, তো এখানে পাচ্ছি n2 মাইনাস g2/g1 ইনটু n1, আর বাদ বাকিটুক সেম। তাহলে এইখানে ইম্পর্টেন্ট যে কন্ডিশনটা আমরা বলছিলাম লেজিং এর জন্য, এই কন্ডিশনটা কিভাবে আসছে এটা আশা করি বুঝতে পারছো, যে এই কন্ডিশনটা কেন আসছে, যে যদি এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করতে পারি তখনই আমাদের ওই মিডিয়াম থেকে গেইন পাওয়া সম্ভব, আদারওয়াইজ ওই মিডিয়াম থেকে আমরা গেইন পাবো না, বরং লাইট অ্যাবজর্পশন হয়ে যাবে আর তার ইন্টেন্সিটিটা কমে যাবে। তো এই জন্য লেজিং এর ক্ষেত্রে গেইন কখন পাবো আমরা, যখন n2 গ্রেটার দেন g2/g1 ইনটু n1, এই কন্ডিশনটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। এইটুকু বুঝতে পারছো সবাই? হ্যালো, জি স্যার। এখন দেখো অপটিক্যাল ফিডব্যাক, আমরা তো মিডিয়ামের গেইন পাচ্ছি, আবার লেজিং এর জন্য একটা পাইলাম আমরা পপুলেশন ইনভার্সন, এটার ইকুয়েশন দেখলাম। আবার আমরা জানি দুইটা কন্ডিশন লাগে, একটা হচ্ছে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট করতে হয়, আর আরেকটা হচ্ছে কি তার মধ্যে কেভিটি ক্রিয়েট করতে হয়, মানে দুই পাশে মিরর দিয়ে বা যে কোনো উপায়ে ফোটনটাকে কনফাইন করতে হয়। তো কেভিটি ক্রিয়েট করার ক্ষেত্রে মিররের কনফিগারেশন কয়েক রকমের নিতে পারি আমরা। একটা হচ্ছে যদি দুইটা মিররই, যে অপটিক্যাল ফিডব্যাক বলতেছি এটাকে, যে মিরর দিয়ে যে ক্যাভিটি ক্রিয়েট করতেছি, তো লেজার ক্যাভিটি মিরর কনফিগারেশন। তো একটা হচ্ছে যদি দুইটাই আমরা একদম প্লেন মিরর নেই, তখন এটাকে বলা হয় প্লেন প্যারালাল,
যে তার R1 R2 দুইটাই হচ্ছে ইনফাইনাইট, L হচ্ছে এখানে কেভিটি লেন্থ। আবার যদি আমরা মিরর দুইটাকে কি করি, যে একদম ফ্ল্যাট না নিয়ে যদি এরকম একটা কার্ভেচার মিরর নেই, কনকেভ মিরর নেই, তাহলে এটা হবে কি দুইটাই কনকেভ, কিন্তু তার রেডিয়াস দুইটা, মানে এই মিররের কনকেভ মিররের রেডিয়াস দুইটা অনেক বেশি, গ্রেটার দেন এল, ক্যাভিটি লেন্থ থেকে তার রেডিয়াস দুইটা অনেক বেশি, তো এটাকে বলা হয় লার্জ রেডিয়াস অপটিক্যাল ফিডব্যাক। আর কনফোকাল হচ্ছে যখন হচ্ছে এই দুইটা কনকেভ মিররের যে রেডিয়াস হবে ক্যাভিটি লেন্থের সমান, যে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু L, তখন এটাকে বলা হয় কনফোকাল। হেমিস্ফেরিক্যাল কনফিগারেশন হচ্ছে যখন একটা থাকবে ফ্ল্যাট মিরর আর আরেকটা থাকবে কনকেভ, তখন এটাকে বলা হয় হেমিস্ফেরিক্যাল। তো এখন কোন কেসে আমরা কোনটা ইউজ করব, এইটা হচ্ছে এক একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, তো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে কোন কনফিগারেশন ইউজ করা হবে ওইটা ডিপেন্ড করা হয়। যেমন প্লেন প্যারালালের ক্ষেত্রে প্রথমে যেটা দেখলাম, এটার ক্ষেত্রে হচ্ছে মোড ভলিউমটা অনেক বেশি। মোড ভলিউম মানে হচ্ছে যে আমি মিডিয়ামের পুরাই রেঞ্জ জুড়ে, যে মানে ফুল রেঞ্জেই আমরা ফিডব্যাকটা পাবো, তো এটাকে বলা হয় লার্জ মোড ভলিউম, মানে তার মোড ভলিউমটা অনেক বেশি। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি ডিফিকাল্ট টু অ্যালাইনমেন্টে প্রবলেম হয়। অ্যালাইনমেন্টে প্রবলেম মানে হচ্ছে যদি তার সামান্য পরিমাণও যে পারফেক্টলি অ্যালাইন না হয়, যে এই দুইটা যদি একদম এক্স্যাক্টলি প্যারালাল না থাকে, যে 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রিও যদি এদিক সেদিক হয়, তাহলে কি হয় লাইটটা একটু পরে স্ট্রাকচার থেকে বের হয়ে যায়। তো এই জন্য এটার অ্যালাইনমেন্টের একটা প্রবলেম আছে, কিন্তু এইটার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হচ্ছে কি লার্জ মোড ভলিউম। আবার কনফোকাল 3 নাম্বার যেটা দেখছিলাম, কনফোকালের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটা অ্যালাইন করা ইজি, 1-2 ডিগ্রি এদিক সেদিক প্রবলেম হইলেও সমস্যা হয় না, কারণ এটা যেহেতু কনকেভে আছে, তো লাইট এদিকে আসলে মাঝখানে চলে আসে, একটু এদিকে গেল আবার মাঝখানে চলে আসে, তো এটা মাঝখানের মধ্যেই থাকে। কিন্তু কনফোকাল হচ্ছে ইজি টু অ্যালাইন বাট মোড ভলিউম ইজ স্মল, কিন্তু এটার মোড ভলিউমটা কমে যায়। আবার লার্জ রেডিয়াসের যেটা আছে, যে এইটা নাম্বার 2 কনফিগারেশন, এটা ইউজ করা হয় সাধারণত গ্যাস লেজারের ক্ষেত্রে ইফ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট ইজ রিকোয়ার্ড। আর হেমিস্ফেরিক্যালটা ইউজ করা হয় ইউনিফেজ অপারেশনের জন্য, যে ম্যাক্সিমাম বিম কোহেরেন্স যদি রিকোয়ার্ড করা হয় তাহলে। এখন থ্রেশহোল্ড কন্ডিশন লেজার লসেস, যে লেজারের মধ্যে কত রকমের লস পসিবল, যে থ্রেশহোল্ড কন্ডিশন লেজার লসেস, টোটাল লস 5টা ওয়েতে লেজার থেকে লস হইতে পারে। প্রথমটা হচ্ছে ট্রান্সমিশন এট দ্য মিররস, এটা তো আমরা বুঝতেছি যে মিররের রিফ্লেক্টেন্স যদি 100% না হয়, তাহলে এই জায়গার মধ্যে একটা লস হবে, তাহলে এখানে পাচ্ছি ট্রান্সমিশন এট দ্য মিররস। আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং এট দ্য মিররস, যে মিররের মধ্যে যদি কোনো পার্টিকুলার অ্যাবজর্পশন থাকে, যে মিররের মধ্যেই লাইট অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে এই জায়গায় আরেকটা লস পাবো, তাহলে অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং এট দ্য মিররস দুইটা লস পাচ্ছি। আর আরেকটা হচ্ছে কি অ্যাবজর্পশন ইন দ্য লেজার মিডিয়াম ডিউ টু ট্রানজিশন আদার দেন ডিজায়ার্ড ট্রানজিশন, যে আমরা যে ট্রানজিশন চাচ্ছি ওইটা ছাড়া যদি মিডিয়ামের মধ্যে অন্য কোনো ট্রানজিশন হয়, তাহলে ওইটার ফলে লাইট অ্যাবজর্পশন হবে, যার ফলে আমরা আরেকটা লস পাবো। 4 নাম্বার কেস হচ্ছে কি স্ক্যাটারিং এট অপটিক্যাল ইনহোমোজেনিটিস ইন দ্য লেজার মিডিয়াম, লেজার মিডিয়ামের মধ্যে যদি স্ক্যাটারিং হয় তাহলে আরেকটা লস হবে। আর 5 নাম্বার কেস হচ্ছে ডিফ্রাকশন লসেস এট দ্য মিরর, যে মিররের মধ্যে যদি ডিফ্রাকশন লস হয়, তাহলে 5টা লস আমরা দেখলাম, 5 রকমের লস। একটা হচ্ছে কি মিররের ট্রান্সমিশন লস, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং লস, আর এই দুইটা মিররের জন্য পাচ্ছি 3টা লস, একটা হচ্ছে ট্রান্সমিশন, অ্যাবজর্পশন, স্ক্যাটারিং, আর একটা হচ্ছে ডিফ্লেকশন। তাহলে মিরর থেকে আসতেছে 3টা, আর মিডিয়াম থেকে আসতেছে 2টা। মিডিয়ামের মধ্যে পাচ্ছি অ্যাবজর্পশনের একটা, আর একটা হচ্ছে স্ক্যাটারিং, তাহলে এই টোটাল 5 রকমের লস হইতে পারে সিস্টেমে। এখন দেখো, আমরা যে একটা মিরর কনফিগারেশন দেখছি, যে দুইটা মিরর আছে M1 M2, সেপারেশন হচ্ছে তাদের মধ্যে L, আর তাদের রিফ্লেক্টেন্স যদি R1 R2 হয়,
যে এই জায়গায় যে কনফিগারেশনটা দেখানো হচ্ছে, এরকম যে কোনো দুইটা মিরর নিলাম আমরা M1 M2, যাদের রিফ্লেক্টেন্স হচ্ছে R1 R2 আর সেপারেশন হচ্ছে L। তো এই মিররের ক্ষেত্রে যে লস কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু ধরলাম আমরা গামা, যে এখানে যে 5টা লস হিসাব করছি, যে 5টা লসই একটা কোএফিসিয়েন্টের মধ্যে এক্সেপ্ট ট্রান্সমিশন এট দ্য মিরর, যে ট্রান্সমিশন ছাড়া বাকি যে 4টা লস আছে, 4টা লসকে আমরা একটা কোএফিসিয়েন্ট দিয়ে ডিফাইন করলাম, যে সবগুলা লসকে আমরা এই কোএফিসিয়েন্টের মধ্যে নিয়ে আসছি। মানে আমার টোটাল সিস্টেমে যত লস হচ্ছে সব লসকে আমি এই কোএফিসিয়েন্ট দিয়ে মিন করতেছি। তাহলে এই লস কোএফিসিয়েন্ট হচ্ছে গামা। তো এখন ইন ট্রাভেলিং ফ্রম M1 to M2 the beam irradiance increases from I naught to I naught to I। দেখো এইটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে মিরর M1 M2। তো মিরর থেকে এই জায়গার মধ্যে তার ইরেডিয়েন্স হচ্ছে ইনিশিয়ালি I naught, এই জায়গায় ইনিশিয়ালি হচ্ছে তার ইরেডিয়েন্স I naught। তো এই জায়গা থেকে যখন মিররের এই পাশ থেকে যখন সে এই পাশে আসবে, লাইটটা এই পাশে আসবে ইরেডিয়েন্সটা, তখন তার বিম ইরেডিয়েন্স ইনক্রিজেস, কতটুকু ইনক্রিজ করবে সেইটা হচ্ছে এই মিডিয়ামে গেইন দিচ্ছে কত, আমরা একটু আগে দেখে আসছি গেইন হচ্ছে কে। তাহলে এই মিডিয়ামের গেইন হচ্ছে কে আর টোটাল সিস্টেমের লস হচ্ছে গামা। তাহলে এই জায়গার মধ্যে টোটাল গেইন পাবো আমরা কে মাইনাস গামা। তাহলে ইরেডিয়েন্স যদি এই পাশ থেকে এই পাশে যায়, তো তার টোটাল যে এই পাশে আসার পরে ইরেডিয়েন্সটা পাবো কি, I ইকুয়ালস টু হবে I নট ইনিশিয়াল ইরেডিয়েন্স ইনটু এক্সপোনেনশিয়াল অফ কে মাইনাস গামা ইনটু L। তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসার ফলে আমরা তার ইরেডিয়েন্স পাচ্ছি I নট এক্সপি অফ কে মাইনাস গামা ইনটু L। এখন M2, এটা হচ্ছে M2 মিরর, এটা হচ্ছে M1, এটা রিফ্লেক্টেন্স হচ্ছে R2, এটা রিফ্লেক্টেন্স হচ্ছে R1। তাহলে M2 মিররে রিফ্লেকশনের পরে তার ইরেডিয়েন্সটা কত থাকবে, যে তার যে রিফ্লেক্টেন্স, এই রিফ্লেক্টেন্স দিয়ে তখন এই ইরেডিয়েন্সটা মাল্টিপ্লাই হবে। তাহলে এইটা থেকে যখন এটা আবার এইদিকে ব্যাক করবে, লাইট এখানে আসার পরে যখন এই মিরর থেকে ব্যাক করবে, তখন এই ব্যাক লাইটে এই জায়গার মধ্যে ইরেডিয়েন্সটা থাকবে কত, যে R2 ইনটু I নট এক্সপি অফ কে মাইনাস গামা ইনটু L। এইটার সাথে তখন এইটার রিফ্লেক্টেন্স R2 মাল্টিপ্লাই হবে। এখন এই লাইটটা যখন ট্রাভেল করে এই পাশে আসবে, তখন ওইটার মধ্যে কি মিডিয়ামের আরেকটা গেইন টার্ম আসবে কে মাইনাস গামা। তখন আমরা কমপ্লিট এই যে রাউন্ড ট্রিপ, তাহলে এই জায়গায় যখন আসবে তখন তার ইএক্সপি অফ 2 ইনটু কে মাইনাস গামা ইনটু L পাবো। আগে ছিল একটা কে মাইনাস গামা, এখন এই জায়গা থেকে যখন রিফ্লেকশন হয়ে এই জায়গায় আসবে তখন পাবো 2 ইনটু কে মাইনাস গামা। আবার এই জায়গা থেকে যখন রিফ্লেক্ট হয়ে আবার এই পাশে যাওয়া শুরু করবে, তখন এইটার রিফ্লেক্টেন্স দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে প্রথমে এইদিকে যাচ্ছিল, তো এইদিকে গিয়ে এইদিকে ফিরে এসে আবার এই জায়গা থেকে রিফ্লেক্ট হয়ে আবার যখন এইদিকে যাওয়া শুরু করবে, তখন আমরা বলবো একটা রাউন্ড ট্রিপ কমপ্লিট হয়েছে। আফটার এ কমপ্লিট রাউন্ড ট্রিপ, একটা রাউন্ড ট্রিপের পরে তার ইরেডিয়েন্সটা কত থাকবে, R1 ইনটু R2 ইনটু I নট এক্সপি অফ 2 ইনটু কে মাইনাস গামা ইনটু L। তাহলে একটা কমপ্লিট রাউন্ড ট্রিপে ইরেডিয়েন্সটা পাচ্ছি আমরা R1 R2 I নট এক্সপি অফ 2 ইনটু কে মাইনাস গামা ইনটু L। তাহলে রাউন্ড ট্রিপ গেইন বলা হয় যে ফাইনাল ইরেডিয়েন্স ডিভাইডেড বাই ইনিশিয়াল ইরেডিয়েন্স, যে একটা রাউন্ড ট্রিপের ফাইনাল ইরেডিয়েন্সকে যদি ইনিশিয়ালটা দিয়ে ডিভাইড করি তাহলে ওইটাকে বলা হয় রাউন্ড ট্রিপ গেইন। তাহলে আমাদের মিডিয়ামের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ গেইন পাচ্ছি আমরা এইটা ডিভাইডেড বাই ইনিশিয়ালটা ছিল I নট, তাহলে এটাকে যদি I নট দিয়ে ডিভাইড করি আমরা পাবো R1 R2 এক্সপি অফ 2 ইনটু কে মাইনাস গামা ইনটু L। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড ট্রিপ গেইন। এখন এই রাউন্ড ট্রিপ গেইনটা যদি 1 এর চেয়ে বড় হয়, g greater than 1, then oscillation will grow। এটা যদি 1 এর চেয়ে বড় হয় তখন আমরা টোটাল সিস্টেম থেকে গেইন পাবো, যে এইটার অসিলেশন ইরেডিয়েন্স বাড়তে থাকবে। কিন্তু যদি g less than 1 হয় তখন অসিলেশন উইল ডাই, আস্তে আস্তে ইরেডিয়েন্সটা কমতে থাকবে, তখন আর আমরা এই সিস্টেম থেকে গেইন পাবো না। তাহলে এই রাউন্ড ট্রিপ গেইনটা 1 এর চেয়ে বড় কিনা ছোট, এইটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড কন্ডিশন। তো এই জায়গা থেকে threshold condition define করা হয় g equals to R1 R2 exp of 2k threshold minus gamma into L equals to 1। যে এই ভ্যালুটা equals to 1 ধরে k এর যে ভ্যালু আমরা বের করব এটাকে বলা হয় threshold gain kth। তো এটাই হচ্ছে আমাদের threshold condition, যে রাউন্ড ট্রিপ gain equals to 1।
তাহলে এই জায়গায় KTH এটাকে বলা হয় থ্রেশহোল্ড গেইন, এটা আবার স্টেডি স্টেট গেইনের সমান, মানে এটাকে স্টেডি স্টেট গেইন বলা হয়। স্টেডি স্টেট গেইন হচ্ছে যে কন্টিনিউয়াস আউটপুট লেজারে গেইন যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন ওইটাকে বলা হয় স্টেডি স্টেট গেইন। গেইন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে মানে কি, যখন অ্যাবজর্পশন আর ইমিশন দুইটা যখন একই রেটে হইতে থাকে তখন বলা হয় যে গেইনটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে থ্রেশহোল্ড যে কেরিয়ার ডেনসিটি যেটা NTH, এটার সময় আমরা বলতে পারি N2 মাইনাস G2/G1 ইন্টু N1 এট থ্রেশহোল্ড কন্ডিশন। থ্রেশহোল্ড কন্ডিশনে এই যে N2 মাইনাস G2/G1 ইন্টু N1, এইটাকে বলা হয় N থ্রেশহোল্ড, যে থ্রেশহোল্ড পপুলেশন ডেনসিটি। In steady state, N2 minus G2/G1 into N1 remains equal to N threshold regardless of the amount by which threshold pumping exceeded. যে আমরা থ্রেশহোল্ড পাম্পিং করার ফলে কি হয়, N2 N1 এর চেয়ে অনেক বেশি বড় হয়ে যায়, তো এই টার্মটা অনেক বেশি থাকে। তো পাম্পিং এর পরে যখন আবার হচ্ছে লেজিংটা শুরু হয় তখন এইটা হচ্ছে কি একটা স্যাচুরেশনে চলে আসে। তো স্যাচুরেশনে আসার পরে এই N2 মাইনাস G2/G1 ইন্টু N1 এইটা তখন এই থ্রেশহোল্ড পপুলেশন ডেনসিটি সমান হয়ে যায়। তো এই জায়গা থেকে এখন এই যে থ্রেশহোল্ড কন্ডিশন থেকে KTH যদি আমরা এই জায়গা থেকে লিখি এই ইকুয়েশন থেকে, তাহলে KTH সমান পাবো গামা প্লাস 1/2L লন অফ 1/R1 R2। তো এইটাই হচ্ছে আমাদের সিস্টেমের থ্রেশহোল্ড গেইন, যেখানে গামা হচ্ছে কি ভলিউম লসেস, টোটাল লস মিন করে, আর 1/2L লন অফ 1/R1 R2 এই টার্মটা হচ্ছে কি লস ইন দা ফর্ম অফ ইউজফুল আউটপুট। তো এই টার্মটা হচ্ছে আমরা কতটুকু লেজিং পাচ্ছি ওইটা মিন করতেছে। লস ইন দা ফর্ম অফ ইউজফুল আউটপুট, লেজিং আমরা কিভাবে পাই, একটা লস হিসেবে পাই যে একটা পার্টিকুলার মিররে রিফ্লেক্টিভিটি সামান্য কমায় দিলে এই জায়গা থেকে যে লেজিংটা বের হয়, তো এটা একটা পার্টিকুলার লস হিসেবে হয়, কিন্তু এই লসটা হচ্ছে আমাদের ইউজফুল আউটপুট হিসেবে আসে। তাহলে এই লসটাই হচ্ছে যে লস ইন দা ফর্ম অফ ইউজফুল আউটপুট। তো এইটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড গেইন কোএফিসিয়েন্টের ইকুয়েশন, KTH equals to gamma plus 1/2L ln of 1/R1 R2. So if K is high, it is relatively easy to achieve laser action. K যদি বেশি হয়, গেইন যদি বেশি হয়, তাহলে লেজার অ্যাকশনটা অ্যাচিভ করা সহজ হবে, এটা তো আমরা বুঝতেছি। For optical pumping in 4-level system, efficiency cannot exceed E2 minus E1 divided by E3 minus E0. একটা 4-level সিস্টেমের ইফিসিয়েন্সি হাইয়েস্ট কতটুকু হওয়া পসিবল, ইফিসিয়েন্সি বলা হয় কি ইনপুট আর আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই রেশিওকে বলা হয় ইফিসিয়েন্সি। তো আমাদের 4-level সিস্টেমে ইনপুট হচ্ছে কি অপটিক্যাল পাম্পিং এ আমরা কি পরিমাণ এনার্জি ইউজ করতেছি, তো এটা হচ্ছে E3, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। তাহলে ইনপুট হচ্ছে আমাদের এই এনার্জিটা E3 থেকে E0 এই ডিফারেন্সটা, আর আউটপুট হচ্ছে কি E2 থেকে E1। তাহলে এফিসিয়েন্সিটা হবে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, সো E2 মাইনাস E1 ডিভাইডেড বাই E3 মাইনাস E0, এই রেশিওটাই হচ্ছে 4-level সিস্টেমের এফিসিয়েন্সি। আজকে এই পর্যন্তই থাক, কারো কোনো কোয়েশ্চন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। কোয়েশ্চন আছে কোনো?